নেপালে পাহাড়ি ঢল ভূমিধসে প্রাণহানি ৫৫০। মর্গে লাশের স্তূপ, চলছে উদ্ধার অভিযান। চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু। সৌদিতে আগুনে নিহত ৯ জনের দাফন সম্পন্ন। লোডশেডিংয়ে ব্যাহত তৃণমূলের স্বাস্থ্যসেবা। বিকল্প ব্যবস্থা না থাকায় তীব্র গরমে নাকাল রোগী সহ সবাই। সুখবর নেই নিত্যপণ্যের বাজারে। নতুন করে অস্বস্তি বাড়াচ্ছে চিনি, আটা, ময়দার বাড়তি দাম। মালয়েশিয়ার শ্রম বাজার ঘিরে ফের সিন্ডিকেটের শঙ্কা। বাংলাদেশ সহ 4 দেশের জনশক্তি রপ্তানিকারকদের উদ্বেগ। পরিচর্যার অভাবে ভেস্তে যেতে পারে গাছ লাগানোর মহাপরিকল্পনা। চারার মান নিয়ে প্রশ্ন। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ফারজানা নিশি এবং আমি জানাতুল নাই। স্মরণকালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় শোকে স্তব্ধ নেপাল। এরই মধ্যে মৃত্যু ৫৫০ ছুঁই। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ১,৫০০ মানুষ, যাদের বড় অংশই বিদেশি পর্যটক। যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকায় উদ্ধারের অভিযানে বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। এদিকে নেপাল তিব্বত সীমান্তে ফের আকস্মিক ঢল নামার শঙ্কায় দুপুরে জারি করা হয় বন্যা সতর্কতা। জরুরি ভিত্তিতে নিরাপদ অবস্থানে যেতে বলা হচ্ছে নোয়াকোট জেলার ত্রিশুলির বাসিন্দাদের। শুক্রবার দুপুরে খবর আসে নেপাল চীন সীমান্তে ভূমিধসে তৈরি হওয়া একটি হ্রদ উপচে পড়তে শুরু করেছে। তাই উঁচু এলাকায় আশ্রয় নিতে বলা হয় স্থানীয়দের, স্থগিত করা হয় উদ্ধার কাজ। এই দুর্যোগের ফলে ভোতেকুশি ও ত্রিশুলি নদীর উজানে 2টি নতুন হ্রদ তৈরি হয়েছে। চীনা কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল হ্রদের প্রাকৃতিক বাঁধটি ভেঙে যেতে পারে। শুক্রবার এই বাঁধ উপচে পানি নিচে নামতে থাকলে ফের ভয়াবহ বন্যার সতর্কতা জারি হয়। তিব্বত অংশেও চীনা উদ্ধারকারীরা স্থগিত করে উদ্ধার কার্যক্রম। পরে অবশ্য 2 দেশেই শুরু হয় অভিযান। দুর্গম অঞ্চল আর বিরূপ আবহাওয়ার মধ্যেই অব্যাহত আছে উদ্ধার অভিযান। রাসুয়া থেকে চিতওয়ান পর্যন্ত নদীর তীরবর্তী এলাকায় বাড়তি ১২০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯০০ জনকে, এদের মধ্যে শতাধিক পর্যটক। রেডক্রস বলছে এই দুর্যোগে প্রায় ৯৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পরে ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য 1 মাসের বেতন প্রধানমন্ত্রীর প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপালের মন্ত্রিসভা। বুধবার সকালে নেপালের উত্তর সীমান্তবর্তী এলাকায় হঠাৎ আঘাত হানে এ শক্তিশালী বন্যা। এতে রাসুয়া জেলার ভোতেকোশি নদীর তীরবর্তী জনপদগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিমুর ও সাফরুবেশি এলাকায় বন্যার আঘাত ছিল সবচেয়ে বেশি। পানির তোড়ে সড়ক, সেতু, ভবন সহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। রাখি জেসমিন, চ্যানেল 24। নেপালের হাসপাতালের মর্গগুলো ভরে উঠেছে নাম পরিচয়হীন মরদেহে। বেশিরভাগ মর্গ ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মরদেহ শনাক্ত, সংরক্ষণ নিয়ে বাড়ছে উদ্বেগ। বাধ্য হয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজধানীর কাঠমান্ডু সহ অন্য জেলায়। এদিকে প্রিয়জনের খোঁজে হাসপাতাল মর্গের সামনে ছবি নিয়ে অপেক্ষা করছেন স্বজনরা। নদীর পানিতে ভেসে আসছে মানুষের মরদেহ, একটি দুটি নয়, ডজন ডজন। রাসুয়া ও নোয়াকোট থেকে ভেসে যাওয়া মরদেহ নোয়াকোট ছাড়াও চিতওয়ান, তানাহুন, নওয়াল পরশি সহ বিভিন্ন এলাকায় উদ্ধার করা হচ্ছে। মর্গে জায়গা না থাকায় নোয়াকোট, ধাদিং ও নওয়াল পার্শ্বে বিভিন্ন মরদেহ পার্শ্ববর্তী জেলায় পাঠানো হচ্ছে। চিতওয়ানে ছাড়িয়েছে হাসপাতালের ধারণ ক্ষমতা। ভারতপুর মেট্রোপলিটন সিটির একটি অব্যবহৃত ভবনকে তৈরি করা হচ্ছে অস্থায়ী মরদেহ সংরক্ষণ কেন্দ্র হিসেবে। হাসপাতালের মর্গে জায়গা সংকটে নিখোঁজ স্বজনদের খোঁজে রাসুয়া, নোয়াকোট, গোর্খাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ চিতওয়ানে আসছেন। নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে অপেক্ষা করছেন হাসপাতাল মর্গের সামনে।
পোখারাতেও মর্গের জায়গা নেই। বিভিন্ন জেলা থেকে এখানে নেওয়া হয়েছে মৃতদেহ। এখানকার মর্গে 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরদেহ রাখা হচ্ছে। এভাবে সাধারণত 10 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত মরদেহ সংরক্ষণ করা সম্ভব। এর বেশি সময় রাখতে হলে 0 ডিগ্রির নিচে তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা প্রয়োজন, যা পোখারায় নেই, নিতে হবে অন্য জেলায়। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রথমে মরদেহের ছবি তুলে রাখছে। নেওয়া হচ্ছে আঙুলের ছাপ, ডিএনএ নমুনা। মুখ দেখে শনাক্ত করা সম্ভব হলে ছবি প্রকাশ করা হচ্ছে। যেসব স্বজনরা মৃতদেহ শনাক্ত করতে পারেন, পরিচয় শনাক্ত না হলে প্রতিটি মরদেহের জন্য একটি ট্যাগ নম্বর দেয়া হচ্ছে। অন্যদিকে গোর্খা, নাওয়ালপার্সি, ধাদিংয়ে মর্গে কমে আসছে জায়গা। হিমায়িত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় মরদেহ পাঠানো হচ্ছে রাজধানী কাঠমান্ডুতেও। যেভাবে নিহতের তালিকা লম্বা হচ্ছে, এতে হাসপাতাল মর্গের ধারণ ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে নেপালের। ঋতু সাহা, চ্যানেল 24। বৈশ্বিক উষ্ণায়ন বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহ ক্রমশ দুর্বল করে দিচ্ছে। জলবায়ু বিজ্ঞানীদের আশঙ্কা, এর ফলে ভবিষ্যতে হিমবাহ ধসের মতো ঘটনা আরও বাড়তে পারে। দীর্ঘমেয়াদের প্রভাব পড়তে পারে এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদীগুলোতে। নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যা পাহাড়ি ও মেরু অঞ্চলের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এতে লাখ লাখ মানুষ ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বুধবার হিমালয়ের একটি হিমবাহ ধসে পড়ায় প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয় বলে স্যাটেলাইটের ছবিতে ধারণা করা হচ্ছে। কাদা, পানি ও বরফের বিশাল স্রোত ভতিকেশী নদী দিয়ে নেমে আসে। মাত্র আধ ঘন্টায় ভাটির নদীগুলোর পানির উচ্চতা 7 থেকে 9 মিটার বেড়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় ভবন ও সড়ক। বিজ্ঞানীরা এখনও এই বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ ও প্রক্রিয়া বিশ্লেষণ করছেন। তবে তাদের মতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলের হিমবাহ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে বরফ গলে পাহাড়ের পাথরের ফাটলে পানি ঢুকে বরফ ও পাথরের মধ্যকার বন্ধন দুর্বল করে দিচ্ছে। বছরের শুরু থেকেই নেপাল একের পর এক তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। ধসের 2 দিন আগে ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ ভূমির তাপমাত্রা রেকর্ড হয়। এর ফলে তুষারের স্তর দুর্বল হয়ে যায়, ফাটলগুলোতে পানি জমে এবং বরফ পাথরের মধ্যকার বন্ধন গলিয়ে দেয়। ফলে হিমবাহগুলো পাহাড়ের ঢালে স্থিতিশীল থাকার ক্ষমতা হারায়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল আইপিসিসি 2023 সালেই সতর্ক করেছিল। বলা হয়েছিল, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাহাড়ি হিমবাহগুলো ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠবে। তাদের মতে তাপমাত্রা যত বাড়বে, হিমবাহ ও তুষারাঞ্চল থেকে বন্যা, ভূমিধস ও পানির সংকটের ঝুঁকিও তত বাড়বে। বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পপূর্ব সময়ের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। পাহাড়ি ও মেরু অঞ্চলে উষ্ণতা আরও দ্রুত বাড়ছে, কেননা তুষার ও বরফ কমে যাওয়ায় ভূমির প্রতিফলন ক্ষমতা কমে যাচ্ছে, বেশি শোষিত হচ্ছে সূর্যের তাপ। হিমবাহ গলে যাওয়ার কারণে নতুন হিমবাহ হ্রদ তৈরি হচ্ছে এবং পুরনো হ্রদগুলো বড় হচ্ছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে এশিয়ার গুরুত্বপূর্ণ নদীগুলোর উপরও। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদীর পানির ওপর নির্ভরশীল এশিয়ার শত শত কোটি মানুষ। ফলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় সামনের দিনে ভোগাবে বলেই সতর্ক করছেন বিজ্ঞানীরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের আহাজারি ও আর্তনাদে ভারী পরিবেশ। একসাথে এত শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। একসাথে এত শিশুর মৃত্যু আগে দেখেনি চরচাকলা গ্রামের মানুষ। শুক্রবার দুপুরটা 10টা দিনের মতোই ছিল, কিন্তু হঠাৎই বদলে যায় সবকিছু। যখন সবাই জুমার নামাজে ব্যস্ত মসজিদে, তখন খবর আসে মরা নদীতে ডুবে মারা গেছে 5 শিশু। জানা যায় নদীতে গোসল করতে নেমেছিল তারা। এরপর থেকে ছিল নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর একে একে মেলে সুমায়া, আরিবা, সুমি, সুরায়া ও শরীফুলের মরদেহ। বুকের মানিক হারিয়ে বাকরুদ্ধ মা, শোকে কাতর স্বজনরা। একজন করে ধরেছে, সবই তো ছোট হেল থেকে জান না, একজনের ধরলে 5 জনের করে এক জায়গাতে।
আমরা এই মৃত্যুর জন্য কেউ আশাবাদী ছিলাম না, প্রস্তুত ছিলাম না। আর এটা অনাকাঙ্ক্ষিত একটি মৃত্যু। এখন দাবি উঠেছে শিশুদের সাঁতার প্রশিক্ষণের, কেননা প্রতি বছরই মরা নদীতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। জলমগ্ন এলাকায় শিক্ষা অধিদপ্তর যেন সাঁতার প্রশিক্ষণের একটা ব্যবস্থা নেই। গোসল করতে যে এক সময় একজন ডুবে মারা যায়, তারপরে ওনাকে উদ্ধার করতে যে একে একে 5 জনই ডুবে মারা যায়। আমরা চাইবো যে নদী তীরবর্তী অঞ্চলের যে মানুষরা রয়েছে সবসময় নদীর সাথে যুদ্ধ করে তাদের বেঁচে থাকা, যেন আমরা সকলেই সতর্ক হই এবং সচেতন হই। এ ঘটনায় শোক জানিয়েছে স্থানীয় প্রশাসন, একই সাথে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের দাফন হয়েছে নিজ নিজ গ্রামে। এর মধ্যে নওগাঁরই 7 জন। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকের পাশাপাশি এখন তাদের সামনে বড় প্রশ্ন, কিভাবে ঘুরে দাঁড়াবে নিঃস্ব এই পরিবারগুলো। এক একটি গাড়িতে আপনজন ফিরেছে ঠিকই, তবে সাথে ফিরেছে স্বপ্নভাঙ্গা বাস্তবতা। মৃতদেহবাহী গাড়ি যখন নওগাঁর গণ্ডগোহালী গ্রামে পৌঁছায়, তখন চারপাশে কেবলই কান্না আর আহাজারি। 2 সন্তান মোহন ও সুমনের নিথর দেহ দেখে মুহূর্তেই যেন থমকে যায় মা ময়নার পৃথিবী। প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কিভাবে কাটবে আগামীর দিনগুলি, ভর করেছে সেই দুশ্চিন্তা। আমার জানের জিনিস মোহন আর সুমন, বাবা ও দয়াল আল্লাহ আমার বাবা বেহেশত দাও আল্লাহ। বাপ মা আশা করে দিয়া পাঠাচ্ছে, কাম কামাই করে নিয়ে আসবে, দেশের বেদ বিয়ে শাদী দিন দিয়া করে করমা কাম বাবা। এর মধ্যে আল্লাহ এখন কি গজব দিলা আল্লাহ ভালো জানে। খেটে খাওয়ানোর মতন এমন কেউ নেই যে 10টা টাকা ইনকাম করে এনে কেউ এদের মুখে তুলে দিবে। একমাত্র সন্তান কলিমউদ্দিন মরদেহর সামনে দাঁড়িয়ে বারবার নাম ধরে ডাকছিলেন মা কারিমা, কিন্তু সেই ডাকে যে আর ছেলে ছুটে আসছে না। এমন শূন্যতার ছায়া পড়েছে পারকাসুন্দা ও দুবাই গ্রামে আরও 4 পরিবারে। শোকের পাশাপাশি সামনে আসছে ঋণের বোঝাও, তাই ঘুরে দাঁড়াতে দরকার কার্যকর উদ্যোগ। হয়তো 2-4 দিন হয়তো সহযোগিতা করলাম, আজও পর্যন্ত কেউ করতে পারবে না। সরকার পক্ষ থেকে যদি দয়া করে কিছু সহযোগিতা করে, তাহলে এই পরিবারটা একটু বাঁচতে পারবে। দেশের উন্নয়নের জন্য এরা বিদেশে যায়, রেমিটেন্স পাঠায়, এর দ্বারা আমাদের দেশের উন্নয়ন হয়, এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে এদের দ্বারা। এরা চরক আর এরা এখন নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। ওই জন্য পরিবারগুলো যেন সরকারি এককালীন এদেরকে একটা অনুদান দেওয়া হয়। এর আগে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে হয় প্রথম জানাজা, আর বাড়িতে দ্বিতীয় দফার জানাজার পর চিরনিদ্রায় শায়িত করা হয় তাদের। বাকি 2 জনের দাফন হয়েছে নাটোর ও রাজশাহী জেলার নিজ গ্রামে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। চলমান বিদ্যুৎ সংকটে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। অনেক জায়গায় দিনেও 6 থেকে 8 বার লোডশেডিং চলছে। এবং এর ফলে যে তীব্র গরম, সেই তীব্র গরমে নাকাল রোগী ও চিকিৎসকরা। তৃণমূলের এসব স্বাস্থ্য সেবা কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে। রিপোর্ট করেছেন মুহাজির হক, ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। 6 ঘন্টা থাকে না, 24 ঘন্টায় 6 ঘন্টা থাকে না। জীবনের নিঃশ্বাস যেখানে বেঁচে থাকার শ্বাস খোঁজে, সেখানে এখন নাভিশ্বাস। আলোহীন অবস্থায় ধুঁকছে যেন গোটা হাসপাতালটাই। চলমান বিদ্যুৎ সংকটে এমন অবস্থা ঢাকার বাইরের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ত্রাহি অবস্থা রোগীদের। সুই সিরিঞ্জের পাশে এখন হাত পাখা, বেডের পাশে মুঠোফোনের টর্চ। কাকা, হাসপাতালে কদিন ধরে আছেন আপনি? আজকে 4-5 দিন। 4-5 দিন ধরে কি আপনি দেখতেছেন কারেন্ট নাই হাসপাতালে এরকম? ঘড়ির কাঁটায় তখন বেলা 3টা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ নেই ঘণ্টাখানেক। 4 দিন ধরে ভর্তি আওয়াল মোল্লা জানালেন, দিনের চেয়ে রাতের অবস্থা আরও নাজুক। রাত্রেও দিনেও কারেন্ট থাকে না, আর যদিও আসে 10 মিনিট 20 মিনিট থাকে আবার যায়। প্রচণ্ড গরমে জ্বরটা আরও বেড়েছে 6 বছরের জান্নাতের। লোডশেডিংয়ের সময় শহরের হাসপাতালে হয়তো জেনারেটরে মুক্তি মেলে, কিন্তু এখানে সেই ব্যবস্থাও নেই। কারেন্ট এই যায় আর আসার খবর থাকে না। দিনে মনে হয় 4-5 বার যায়, রাত্রেও যায়।
আর এগুলোর লাইটের সমস্যা আছে, কারেন্টে এত ভূগন্ত হলে কি রুগীদের কোনো হয়? 50 শয্যার এই সিংগার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এই একটি মাত্র জেনারেটর, যা খুব স্বাভাবিকভাবেই হাসপাতালের চাপ সামলাতে পারছে না। এর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ তেলের জন্য বাজেট না থাকার কথা বললেও পুরো হাসপাতালটিকে তারা বলছেন অন্তত সৌর বিদ্যুতের আওতায় নিয়ে আসতে। বহির্বিভাগে লাইনে থাকা রোগীদের সাথে যারা আসেন তারাও যেন রোগী হয়ে যান এখানে। মাসখানেক ধরে এমন অবস্থা চললেও খোঁজ নিচ্ছে না কেউই। বাচ্চারা অনেক আর অসুস্থ হয়ে পড়তেছে, অনেক ঘাইমা যাইতেছে, সমস্যাই তো। বাসাতেও আমরা সমস্যার মধ্যে আছি, হাসপাতালে আসছি, দেখেন এখনো কারেন্ট নাই। অনেক আছে মনে করেন অজ্ঞান হয়ে যায় কারেন্ট না থাকলে, কারণে জেনারেটর নাই, জেনারেটর দেয় না সরকারি। কেবল সিংগাই নয়, খোঁজ নিয়ে জানা যায় রাজধানী ঢাকার আশেপাশের মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিত্র প্রায় একই। দিনে 6 থেকে 8 বার লোডশেডিংয়ে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে জরুরি বিভাগ, প্যাথোলজি ও অপারেশন থিয়েটারে। আমাদের হাসপাতালের অন্তঃবিভাগ, বহির্বিভাগ সব মিলিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা আসলে নাই। রাতের দিকে তো আসলে প্রচুর জরুরি বিভাগের রোগী আসে যাদের আমাদের স্টিচ দিতে হয়, অনেক মারামারির পেশেন্ট আসে যাদের আমাদের সেলাই করতে হয় কিংবা ওন ড্রেসিং করতে হয়। তো সেই সব ক্ষেত্রে তো পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। এই পরিস্থিতিতে তৃণমূলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জেনারেটর কিংবা বিকল্প ব্যবস্থা রাখার অনুরোধ রোগী ও চিকিৎসকদের। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। কর্মী নিয়োগে সীমিত সংখ্যক এজেন্সির তালিকা প্রকাশের পর ফের মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট তৎপরতা আশঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের। বিশ্লেষকরা বলছেন এতে দেশটিতে কর্মী নিয়োগে পুরনো সিন্ডিকেট কিংবা কোনো গোষ্ঠী একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পাবে। এদিকে মালয়েশিয়ায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে 4 দেশের এজেন্সি। সম্রাট হোসেনের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। কয়েক দশকের পুরনো এই শ্রমবাজার ঘিরে অনিয়ম আর দুর্নীতির চিত্রটাও বেশ পুরনো। দেশটিতে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে সর্বোচ্চ গুরুত্ব পায় শ্রমবাজার। সেই প্রেক্ষিতে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে 2 দফায় নতুন করে 338 বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ও 40টি মেডিকেল সেন্টারের নাম ঘোষণা করে। এসব এজেন্সির নাম প্রকাশের পর জনশক্তি রপ্তানিকারকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন নতুন মুলুকে ফিরেছে পুরনো সিন্ডিকেট। আমরা অনেক আশান্বিত হয়েছিলাম, গ্রামের জনগণ আশান্বিত হয়েছিল এইবার হয়তো আমরা বিদেশ যাবো। তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যেগুলো বলছেন এগুলো বাস্তবায়ন করলেও কম টাকায় লোকজন যেতে পারবে। কিন্তু আলটিমেটলি দেখা গেলো এটা কমপ্লিটলি বিপরীতে একটা জিনিস হয়ে গেল, যেহেতু বর্তমান সরকার সিন্ডিকেট এইভাবে প্রতিজনকে নিয়ে করে ফেলছে, আগের মতনই ওরা করে ফেলছে। অন্যদিকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সিন্ডিকেট ও বিশেষ সুবিধা দেওয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং এজেন্সিগুলো। একটা পলিসি ব্রিফ তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের যে অভিবাসন বিশ্লেষকরা বলছেন এই তালিকার মাধ্যমে দেশটিতে কর্মী নিয়োগে পুরনো সিন্ডিকেট কিংবা একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে। একবার বলা হচ্ছে এটা, একবার বলা হচ্ছে সেটা, এবং সবকিছু মিলিয়ে একটা ধূম্র জাল তৈরি করা হচ্ছে। এবং আমি মনে করি এটা অনেকটা ইন্টেনশনালি করা হচ্ছে, যাতে করে এই ধূম্র জালের মধ্য দিয়ে যে সিন্ডিকেট হওয়ার কথা, যেটা মালয়েশিয়া সরকার আসলে ঘোষণা করেছে 25টা রিক্রুটিং এজেন্সির নাম, সেটাকেই কোনোভাবে ইস্টাবলিশ করা, যাতে করে এরা এই ব্যবসাটাকে আবারও করতে পারে। অনিয়ম, দুর্নীতি সহ নানা অভিযোগে 2024 সালে মে মাসে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় এখনও ফেরেনি স্বস্তি। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি, কোথাও আবার চাপ না থাকায় বন্ধ গ্যাস সরবরাহ। মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের পর জাতীয় গ্রিডে শুরু হয় গ্যাস সরবরাহ, কিন্তু চাহিদার তুলনায় বড় ঘাটতি থাকায় সেই সরবরাহ পৌঁছাচ্ছে না স্বস্তিতে। চাষারা থেকে আইছি, খেপ নামাইছি, খেপ নামাইয়া পরে 20 মিনিট ধরে সিরিয়ালে আছি, আরো 10 মিনিট লাগবে সিরিয়ালে। আগে যেরকম আমাকে গাড়িতে 200 ফেসার উঠতো, কিন্তু আমরা গ্যাস পাই 80 ফেসার, 90 ফেসার, 100 ফেসার,
তাহলে এইন্দেও আমাকে 2 ঘন্টা গেল, এইন্দেও গ্যাস পাইতেছি না। অফিস আছে, কাজ আছে, সেই সময়গুলো আমাদের নষ্ট হয়ে যায়। রাজধানীতে কোথাও অপেক্ষা, কোথাও চাপ না থাকায় বন্ধ ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ। এই অচলাবস্থা শুধু পাম্প মালিক বা চালকদেরই ভোগাচ্ছে না, প্রভাব ফেলছে সার্বিক অর্থনীতিতেও। দ্রুত সরবরাহ সমন্বয় করা না গেলে শঙ্কা আছে অর্থনীতিতে বড় প্রভাব পড়ার। আমরা গ্যাস পাচ্ছি না, এজন্য আমাদের যেখানে নজেল 10টা চলে সেখানে আমাদের 6টা অলরেডি বন্ধ আছে, 4টা দিয়ে কোনো কায়দায় স্বাভাবিকভাবে 160 প্রেসারে দেওয়া হচ্ছে। এখন আমাদের উপরেও একটা চাপ সৃষ্টি হচ্ছে, কখনকার কি হয়ে যায়। কোম্পানি বন্ধ হয়ে গেলে আমাদের অনেকগুলো স্টাফ আছি, আমরা চাকরি বঞ্চিত হব, এই আশঙ্কা আমরা এখন ঝুলতেছি। এখন যে প্রবলেমটা ফেস করতেছে নেক্সটে আর করবে না, এরকম যদি একটা যারা নীতি নির্ধারক আছেন তারা যদি নেয়, আমি মনে করি যে এটা সমস্যা সমাধান করা সম্ভব। গেল 2 দিনের ব্যবধানে এলএনজি সরবরাহ কিছুটা কমেছে। শুক্রবার বিদেশ থেকে কেনা এলএনজি টার্মিনাল থেকে এসেছে 70 কোটি ঘনফুট, আর দেশীয় উৎপাদন থেকে এসেছে 161 কোটি ঘনফুট গ্যাস। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। 5 বছরে দেশে 25 কোটি বৃক্ষরোপণ করতে চায় সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি সংস্থা বিভিন্ন গাছের চারা রোপণ শুরু করেছে। তবে পরিচর্যার অভাবে অনেক গাছ এরই মধ্যে মারা গেছে। চারার মান নিয়েও উঠেছে প্রশ্ন। পরিবেশবাদীরা বলছেন, চারা রোপণের পর বৃক্ষরোপণ করতে না পারলে ব্যর্থ হবে অর্জন। আশিকিন প্রিন্সের রিপোর্ট দেখুন। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। এই লক্ষ্যে ঘটা করেই সারা দেশে গাছ লাগানো হচ্ছে সরকারি উদ্যোগে। ঢাকার পূর্বাঞ্চলের 19 নম্বর সেক্টরে মাস দেড়েক আগে রোপণ করা হয়েছিল বেশ কিছু চারা। তবে অযত্ন, অবহেলা আর পরিচর্যার অভাবে এরই মধ্যে বেশ কিছু গাছ মরে গেছে, কিছু চারা আবার উপড়ে আছে। ছোট ছোট গাছ, এটা অনেক গাছ টিকবো না, আর এটার কোনো যত্ন নাই, এন কোনো পানি নাই, কিছু নাই। সরকার আমি কইতাছি এটা একটু দেখতো বালাসি বহন কইরা দেহ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় জানায়, গেল 5 মাসে সারা দেশে 2.25 কোটি বৃক্ষরোপণ করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে বন অধিদপ্তর। তবে মাঠের বাস্তবতা বলছে, গাছ লাগিয়েই দায় সারছে প্রতিষ্ঠানগুলো। বিষয়টি স্বীকারও করলেন পরিবেশ প্রতিমন্ত্রী। কিছু গাছ তো মারা যায়, ন্যাচারালি সেটা আছে, আবার কিছু আছে দেখা যাচ্ছে জলবদ্ধতার কারণে মারা যাচ্ছে, হয়তো ঠিকমতো পানি সরবরাহ হচ্ছে না। এবছর আসলে আমাদের গাছ লাগানোর জন্য ওইরকম কোনো বাজেট ছিল না। প্রতিমন্ত্রী জানান, বছর শেষে উপকূলীয় এলাকায় কেওড়ার চারা রোপণের মাধ্যমে কার্বন মার্কেটে কাজ শুরু করবে বাংলাদেশ। কেওড়া গাছ আমরা লাগাবো, এটা হচ্ছে উপকূলে লাগানো হবে, সেটা হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। তো এই 2 কোটি নিয়ে আমরা কাজ করছি, কারণ ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু আপনার ম্যানগ্রোভ টাইপের যে গাছ সেগুলোর প্রতি বেশি আগ্রহী, কারণ ওটা কার্বন বেশি স্টোর করে। আমাদের ধারণা এই বছরই আমাদের 5.5 কোটি মতো হয়ে যাবে। গাছের চারা রোপণের পর তার রক্ষণাবেক্ষণ এবং সঠিক জায়গায় সঠিক গাছ লাগানোর উপর জোর দিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো। 64 চালাতে আসলে এক ধরনের গাছ লাগালে তো হবে না, তার আগে অবশ্যই আমাদের একটা অ্যাসেসমেন্ট করে নিতে হবে যে কোন জায়গাটাতে আমি কোন গাছটা লাগাবো। গাছ লাগালাম, এরপরে যদি এটাকে ঠিকমতোভাবে মেনটেনেন্স না করি, তাহলে এটা তো আসলে যেটা রিচ করার জন্য আমরা এটা করলাম সেটা তো হবে না। বন অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, বাংলাদেশের মোট আয়তনের 24.40% বৃক্ষ আচ্ছাদিত, আর বনের পরিমাণ 12.1%। দেশে মোট বনভূমির পরিমাণ 25,75,000 হেক্টরের বেশি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এবার খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই খেলতে এখন উজবেকিস্তানে বাংলাদেশ দল। শুক্রবার 3 ধাপে দেশটিতে পৌঁছেছেন ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা, কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় কেটে যায় বেশ কয়েক ঘন্টা। এরপর রাজধানীর তাসখন্দে এএফসি নির্ধারিত টিম হোটেলে উঠেছে দল। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি কাটাতে আজ বিশ্রামে থাকবেন সবাই। শনিবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন। 31 আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল সবুজদের বাছাই পেরোনোর মিশন। বি গ্রুপে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ সিরিয়া ও ভারত। এবারের এশিয়ান কাপের মূল পর্বে খেলবে 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও 7 রানার আপ।